সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কথা হয় না, তাই আজ আসলাম আপনাদের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কথা বলতে। মানবিক করিডোর হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি জায়গা যেখানে যেখানে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে বা কোনো একটি যুদ্ধাহত দেশ থেকে মানুষজন নিরাপদে বেরিয়ে আসতে পারে এবং সেই মানবিক করিডোরের মাধ্যমে খাদ্য এবং চিকিৎসা সামগ্রী আদান-প্রদান করা হয় বা যুদ্ধাহত জায়গায় খাদ্য সামগ্রী বা চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়, ওষুধ সরবরাহ করা হয়। আপনারা সবাই জানেন গাজার পাশে যেটা মিশর আছে, সেই মিশর এবং গাজার মাঝখানে একটি রাফা করিডোর আছে, সেটা আসলে একটি মানবিক করিডোর। এবং আমরা দেখেছি যে সিরিয়াতে, লেবাননে, সুদানে ইত্যাদি জায়গায়, যেমন ইরাকে, এ সকল জায়গায় মানবিক করিডোর অথবা আরাকান আর্মি অথবা আমাদেরই কোনো পাহাড়ি গোষ্ঠী সেখানে কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটালো। সেগুলি আপনারা সবাই সুস্থ আছেন। অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কথা হয় না, তাই আজ আসলাম আপনাদের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কথা বলতে। মানবিক করিডোর হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি জায়গা যেখানে যেখানে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে বা কোনো একটি যুদ্ধাহত দেশ থেকে মানুষজন নিরাপদে বেরিয়ে আসতে পারে এবং সেই মানবিক করিডোরের মাধ্যমে খাদ্য এবং চিকিৎসা সামগ্রী আদান-প্রদান করা হয় বা যুদ্ধাহত জায়গায় খাদ্য সামগ্রী বা চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়, ওষুধ সরবরাহ করা হয়। আপনারা সবাই জানেন গাজার পাশে যেটা মিশর আছে, সেই মিশর এবং গাজার মাঝখানে একটি রাফা করিডোর আছে, সেটা আসলে একটি মানবিক করিডোর। এবং আমরা দেখেছি যে সিরিয়াতে, লেবাননে, সুদানে ইত্যাদি ইত্যাদি জায়গায়, যেমন ইরাকে, এ সকল জায়গায় মানবিক করিডোর স্থাপন করা হয়েছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধাহত দেশগুলোতেও এই মানবিক করিডোর স্থাপন করা হয়েছে। যেমন সিরিয়ার আলেপ্পো শহরে থাকা মানুষদেরকে খাদ্য সামগ্রী প্রদান, ওষুধ সরবরাহ এবং তাদের অনেককে বের করে আনার জন্য মানবিক করিডোর স্থাপন করা হয়েছে। এবং ইউক্রেনের শহরটির নাম মনে আসতেছে না, কিন্তু সেখানেও মানবিক করিডোর স্থাপন করা হয়েছে। আসলে মানবিক করিডোর কোনো যুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য না, বরং সেখানকার লোককে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য তাদেরকে খাদ্য। তাহলে এটি কে ঠেকাবে? আমাদের কি ততটুকু শক্তি আছে যে আমরা সেটাকে ঠেকিয়ে দিতে পারবো? বা আমাদের কি এমন কোনো বন্ধু দেশ আছে আমাদের পার্শ্ববর্তী যে কোনো প্রতিবেশী দেশগুলোর মাঝে যে আমাদের হয়ে এটি ঠেকাবে? না, আমরা এরকম কোনো দেশই দেখতে পাই না। উল্টো আমাদেরকে এরকম কোনো যুদ্ধাবস্থায় ঠেলে দিতে পারলে সেই দেশটি বেঁচে যায়। শেষে এই দেশটির নাম আপনাদেরকে বলবো। এবং আমরা যদি কোনো যুদ্ধাবস্থায় চলে যাই মিয়ানমারের সঙ্গে, তাহলে সেই দেশটি কীভাবে লাভবান হতে পারে সেটির অপেক্ষায় সেই দেশটি বসে আছে। আসলে মিয়ানমার এবং বাংলাদেশের মাঝখানে যে মানবিক করিডোর হবে, সেখানে বাংলাদেশ আর্মি নিরাপত্তা দিতে পারবে না, কারণ এটি আন্তর্জাতিক আইনেই নেই। বরং জাতিসংঘের সঙ্গে যদি চুক্তি হয় যে সেখানে বাংলাদেশ আর্মি নিরাপত্তা দিবে, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু এছাড়া দেখা যেতে পারে যে বিভিন্ন ইউরোপিয়ান আর্মি বা ইউএসএ আর্মি সেখানে চলে আসতে পারে সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য। তো সেটা কোনোদিনই সুখকর হবে না বাংলাদেশের জন্য। এবং ইউএসএ সেখানে বিভিন্ন কারণে আসতে পারে। তার প্রথম কারণ হচ্ছে তাদের বার্মা অ্যাক্ট। এই বার্মা অ্যাক্টের কারণে তারা চলে আসতে পারে এবং আসলে সেখান দিয়ে অস্ত্র পরিবহন করা যাবে না যদিও, কিন্তু ইউএসএ বা পশ্চিমা দেশগুলো সহজেই আরাকান আর্মির সঙ্গে একটি সুসম্পর্ক বা সংযোগ স্থাপন করতে পারবে এই মানবিক করিডোরের মাধ্যমে। এবং এর কারণে বাংলাদেশের লাভও হবে না, কারণ মানবিক করিডোর নিয়ে যদি বাংলাদেশের লাভবান হতে হয়, তাহলে প্রথমত তাদের অর্থনৈতিক শক্তি এবং দ্বিতীয়ত সামরিক শক্তি থাকতে হবে। আমাদের বর্তমানে অর্থনৈতিক শক্তিও ভঙ্গুর এবং সামরিক শক্তির কথা না হয় বললাম। সেখানে যদি মিয়ানমার আর্মি কোনোভাবে মানবিক করিডোরে হামলা করে, কারণ তারা কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা যেহেতু করে না, তাই তারা হামলা চালাতেই পারে। তখন বাংলাদেশের পাল্টা হামলা চালানো ছাড়া কোনো উপায় আর থাকবে না। কিন্তু বাংলাদেশ যদি পাল্টা হামলা চালায়, তখন সেখানে একটি যুদ্ধাহত অবস্থা চলে যাবে। সেটির সুযোগ আমাদেরই একটি পার্শ্ববর্তী দেশ ভারত নেবে, যেটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম।
ভিডিও শেষে বলবো, যদিও মাঝখানে আপনাদেরকে বলে ফেললাম। আসলে বাংলাদেশ যদি এখানে লাভবান হতে চায়, তাহলে প্রথমে আমাদের নিজেদেরই একটি রোহিঙ্গা আর্মি গঠন করতে হবে। সেটা 15,000 থেকে 20,000-এর ভিতরে হলে সবচেয়ে ভালো হয়। ওনাদেরকে প্রথমে আর্মি ট্রেনিং দিয়ে সেই মানবিক করিডোরের মাধ্যমে আমাদেরকে উচিত হবে মিয়ানমারে পাঠানো, এবং যখন ওনারা মিয়ানমারে পৌঁছে যাবে তখন আমাদের একটি কমান্ড তৈরি করতে হবে ওনাদের উপরে, বা এর আগেই তো আমরা কমান্ড তৈরি করবো, সেটিকে কার্যকর করতে হবে, এবং ধীরে ধীরে আমাদের আর্মিকে সেখানে যেতে হবে। সেটি গেরিলা উপায় হতে পারে বা সরাসরি হতে পারে। আসলে সরাসরি হওয়ার মতো অবস্থা সেখানে হয়তো তৈরি হবে না, কিন্তু আমাদের উচিত হবে পুরো আরাকানটাকে নিয়ে নেওয়া, কারণ আরাকান আসলে মিয়ানমারের না। আমরা যতই বলি তারা রাখাইনকে নিচ্ছে না বা কিছু করছে না, আসলে এটা ওনাদের দোষ না, কারণ আমাদের ইতিহাসে আসলে বাংলাদেশের অংশই হচ্ছে আরাকান, মিয়ানমারের অংশ এটা না। তাই ওনারা এই রাখাইন জাতিকে ওনারা স্বীকৃতি দেন, ওনাদের নাগরিক ওরা মনে করে না। আসলে ওরা আমাদেরই নাগরিক, এবং আরাকানটা আমাদের, এটা মিয়ানমারের না। তাই আমাদের আজ হোক বা কাল এটা নিয়ে নিতে হবে। আজ আমরা নিচ্ছি না, তাই আমাদের এত বড় সমস্যা। যদিও আমাদের নেওয়ার মতো শক্তি এখনো হয়নি, কারণ ওরা যখন আমাদের উপরে বিমান হামলা করবে, অবশ্যই আমাদের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা থাকতে হবে, যেটা আমাদের নেই। আমাদের কিছু স্থল শক্তি আছে, নৌ শক্তিতেও ওদের সাথে আমরা পারবো না। সেই স্থল শক্তি দিয়ে যদি হামলা করা হয়, যদি আমরা আরাকান নিয়েও নিই, কিন্তু আমাদের সবচেয়ে বড় দিকটা হচ্ছে আমাদের চট্টগ্রামে হয়তো থাকবে না, অথবা আমাদের শিলিগুড়ি করিডোর আছে ভারত, সেটাকে চ্যাপ্টা করার জন্য বা সেটার প্রস্থ বাড়ানোর জন্য হতে পারে সেখান দিয়ে ভারতই আমাদের জমি দখল করে ফেলবে। এরকম অনেক কিছুই ঘটতে পারে। তাই আমাদের এই মানবিক করিডোর নিয়ে যদি কিছু লাভজনক কিছু করতে হয়, তাহলে আমাদের প্রথমত সামরিক শক্তি বাড়াতে হবে, যেন আমরা মিয়ানমারের সঙ্গে যে কোনো যুদ্ধে জড়াতে পারি যে কোনো সময়। যদি আমরা যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় চলে যেতে পারি, তাহলে আমরা পুরো আরাকান নিয়ে নিতে পারবো। আসলে ডক্টর ইউনূস এবং তাকে সাহায্যকারী যে সকল লোকেরা আছে, ওনারা খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর নিয়ে। আসলে ওনারা সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এটা আলোচনার ভিতরে রেখেছে মানবিক করিডোরকে। কিন্তু এইটি তখনই আমাদের জন্য লাভজনক হবে যখন আমরা আমাদের নিজস্ব সামরিক শক্তিকে বাড়াতে পারবো, যেন ভিনদেশি কারো এসে আমাদের এই দুদেশের মাঝখানে জড়াতে না হয়। আজ যদি পশ্চিমা দেশগুলো আসে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমরা রাশিয়া ইউক্রেনের মতো অবস্থা হবে। মিয়ানমার হয়তো পশ্চিমা দেশগুলি থেকে অস্ত্র কিনবে না, কিন্তু আমাদের যে পরিস্থিতি হয়তো আমরা সেটাই করবো, এবং এতে আমরা 1 সপ্তাহের ভিতরে আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গ হয়ে যাবে। তখন আমাদের আমাদেরও ছাড়া হবে, আমাদের কিছু করার আর থাকবে না। তাই প্রথমত আমাদের সামরিক শক্তি বাড়াতে হবে। যেমন কিছুদিন আগে আরাকান আর্মির লোকেরা আমাদের চট্টগ্রামের অনেক ভিতরে ঢুকে আসছে, এবং তারা বিভিন্ন উৎসব উদযাপন করে আবার ফিরে চলে গেছে। কিন্তু এর মাঝখানে সবচেয়ে বড় দিক হচ্ছে ওনাদেরকে আমরা আটকাতে পারিনি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ সামরিক শক্তিই নেই। কারণ আমাদের এত বড় বর্ডার, শুধু আরাকান না, আমাদের পুরো ভারত সহ আরাকান সহ এত বড় বর্ডার, ঠিক আমার মনে আসতেছে না, সেটা 4,300 এরকম কিছু হতে পারে। এত এত বড় বর্ডারে আমাদের মাত্র বিজিবি এর সংখ্যা হচ্ছে 80,000, বা বর্ডার গার্ডের সংখ্যা হচ্ছে মাত্র 80,000। এর ভিতরে অনেকেই বিভিন্ন অফিসে কাজ করছে, বিজিবির অফিসে, এবং অনেকেই মাঠে কাজ করছে বা বর্ডারে কাজ করতেছে। এত কম সংখ্যক দিয়ে আসলে হয় না। আমাদের সর্বনিম্ন সেটা 2 থেকে 3 লক্ষ হওয়া উচিত আমাদের বর্ডার গার্ডের সংখ্যা, কারণ আমাদের বর্ডার পরিস্থিতি কোনোদিনই ভালো যায় না। যেমন এই ভারত পুশিন করতেছে, আপনারা সবাই হয়তো জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল, কিন্তু সেই যুদ্ধ চলাকালীন সময়ও ভারত বাংলাদেশ বর্ডারের উপরে চাপ প্রয়োগ করতেছিল। এখানে বিভিন্ন সামরিক সরঞ্জাম এনেছে, এছাড়াও নিজেদের লোকবল বাড়িয়েছে এবং বাড়ানো শুরু করতেছে। কিছুদিন আগে যুদ্ধ ওনারা করলো পাকিস্তানের সঙ্গে, কিন্তু এখনো ওনাদের তেমন কিছুই হয়নি। এখানে হয়তো আমি যেটা ভাবতেছি বা অনেকেই অনেক কিছু ভাবতেছে,
যেটা আসলে কোনো শো পিস ছিল, মানুষকে দেখানো ছিল ভারত পাকিস্তান যুদ্ধ, এর মাঝখানে যে একটু ক্ষতি হয়ে গেল সেটাকে এখন পুষাতে হবে তাদের। বিজেপির তো দেখাতে হবে যে তারা আসলেও কিছু পারে, যে হতেই পারে তারা বাংলাদেশে হামলা করবে, যেটা আমাদের জন্য শুভকর হবে না। আমাদের যে অবস্থা, তাতে আমরা খুব বেশি কিছু করতেও পারবো না। অবশ্য ভারত পাকিস্তান নিয়ে আমি আরেকটি ভিডিও করব, সেটা আপনারা অবশ্যই দেখবেন। সেখানে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ মানবিক করিডোরে সিরিয়াতে মানবিক করিডোর করা হয়েছে, ইরাকে মানবিক করিডোর করা হয়েছে, লেবানন, রাশিয়া, সুদান, এসব মানবিক করিডোর করা হয়েছে এবং বিভিন্ন সময় এটা কার্যকরও হয়েছে এবং বিভিন্ন সময় এটা বিভিন্ন ঝামেলাও করতে হয়েছে এর জন্য। এবং আমি যেটা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জ্ঞানীগুণী লোকেরা যেটা বলছে, তাতে আমাদেরও একটি ঝামেলার ভিতরে করতে হবে এই মানবিক করিডোরের জন্য। কারণ এই আরাকান এমন একটি জায়গা যেখানে চীন, রাশিয়া, আমেরিকা এছাড়াও বিভিন্ন পশ্চিমের দেশের নজর আছে। এটা এমন কোনো জায়গা না যেখানে ওনাদের কোনো স্বার্থ নেই। এখানে প্রতিটা লোকের স্বার্থ আছে, প্রতিটা দেশের স্বার্থ আছে। তাই ওনারা যা কিছুই করতে পারে। হয়তো এই মানবিক করিডোরটা আমাদের দেশের জন্য ভালো হতে পারে, আবার বিস্ফোরক হয়ে যেতে পারে। কারণ এখন আমাদের শুধুমাত্র ভারত হুমকি, সরাসরি বলতে গেলে ভারতই হুমকি, মিয়ানমার আমাদের জন্য হুমকি না। কিন্তু তখন মিয়ানমার আমাদের জন্য বড় হুমকি হয়ে যাবে। যেখানে ভারত আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, সেখানে মিয়ানমারকে চটানো আমাদের জন্য সত্যি ভালো হবে না। কারণ মিয়ানমার আমাদেরকে কি বলে এটাকে, সামরিকভাবে বা স্থলবাহিনী দিয়ে হামলা করতে না পারলেও তারা বিমান হামলা করতে পারে, যেটা ঠেকানোর মতো সরঞ্জাম আমাদের নাই। যেমন আমাদের ভালো কোনো বিমান নেই, 8টি মাত্র MiG-29 আছে এবং বাকি হচ্ছে F-7। সেগুলোতে আমরা তেমন কিছুই করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমাদের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার, কিন্তু সেটি পর্যন্ত আমাদের নেই। আমাদের একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেটা দিয়ে ড্রোন বা হেলিকপ্টারই সর্বোচ্চ ফালানো যাবে, বা একেবারে নিচু দিয়ে আসা কোনো বিমান হয়তো এটা দিয়ে ফালানো যাবে। কিন্তু আমাদের লং রেঞ্জ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম না থাকার কারণে আমরা কোনো যুদ্ধ বিমানের বিপক্ষেই কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবো না। এবং আমরা যদি আজ সামরিকভাবে কোনো যুদ্ধের ভিতরে চলে যাই, হতেই পারে কাল ভারত তাদের শিলিগুড়ি করিডোরকে প্রস্থ বাড়িয়ে ফেলবে, এবং তখন আমরা কোনটা সামলাবো? ভারতকে সামলাবো নাকি মিয়ানমারকে সামলাবো? অথচ আমাদের শক্তি মিয়ানমারকে সামলানোর মতোই নেই। তাই এই মানবিক করিডোরের ইস্যুটি খুবই কার্যকর, এবং এটি যদি আমাদের দেশে হয় তাহলে অনেক ভালো হবে। যদি আমাদের সামরিক শক্তি আমরা বাড়াতে পারি, যদি আমাদের তাদের বিমানকে মোকাবেলা করার জন্য আমরা কিছু করতে পারি, তাহলেই মানবিক করিডোরটি ঠিক আছে। যদি আমাদের এর ভিতর দিয়ে আমরা যদি আমাদের সেনাবাহিনীকে সেখানে প্রবেশ করাতে পারি, তাহলে এটি সবচেয়ে ভালো হবে। কিন্তু পাশাপাশি আমরা তো এখন বসে আছি, যেমন বিপ্লবের পরে বিপ্লব ধ্বংস হয়ে গেছে বলতে গেলে, যেটিকে আমরা বিপ্লব বলে থাকি। এটা এখন অভ্যুত্থানও না, এটা একটা কি বলবো, জাত অবস্থা। এটা নিয়ে না হয় অন্য আরেকদিন কথা বলবো। আজ এটা থেকেই শেষ করি, এবং আপনাদের যদি মনে হয় মানবিক করিডোর নিয়ে আরও আলোচনা করা দরকার, তাহলে সেটা আমাকে বলতে পারেন আপনাদের কমেন্টসে। সেটা আমি দেখে পরে আর একদিন এটা নিয়ে কথা বলবো, আরও কিছু আলোচনা করব, আরও অনেকের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। এরপর আপনাদের সঙ্গে আসবো। আসলে অনলাইনে আমি তেমন একটা কথা বলি না, তাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার গ্রাফিক্স ঠিক নেই বা আমার কথা বলাও ঠিক নেই, কারণ আমি কিছুটা নার্ভাস হয়ে এখানে কথা বলতেছি। কারণ আমার সামনে আসলে কেউ নেই, বা আমি কোনো স্ক্রিপ্ট নিয়েও এখানে বসিনি। অনেক কিছু মাথায় নিয়ে এরপর অনেক কিছু ভুলেও যাই, একই কথা হয়তো দুইবার বলে থাকি। আসলে এটা ভুলে যাওয়ার কারণে হয়ে থাকে, আমি স্ক্রিপ্ট নিয়ে বসিনি। আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।